ওই সময়টায় আব্দুল কাদেরকে আমরা ঢাকার বাইরে একটা সেফ জায়গায় নিয়ে যাই। আবার উত্তরায় আমাদের যারা ছিলেন, মহানগর সভাপতি সহ উত্তরার ভাইয়েরা সেখানে বিএনএস সেন্টারের ওখানে একটা ব্যাপক মেসাকার হয় এবং আমাদের আহ, আহ, প্রায় ১ শতাধিক ভাইয়েরা সেখানে আহত হন ওই দিন 18 জুলাই আচ্ছা শুধু। আচ্ছা আচ্ছা। কিন্তু 18 জুলাই যখন 10টার দিকে আমরা বিএনএস সেন্টারে উপস্থিত হই, তখন অলরেডি দেখি মিল্লাতের ছাত্রদের উপর পুলিশ হামলা করে দিয়েছেন। শহীদ মিনার থেকে আমরা খবর পাই যে চানকারপুল মোড় দিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন এদিক থেকে অ্যাটাক করবে। এটা শোনার সাথে সাথে আমরা আমাদের সাথে 30-40 জনের মতো লোকজন নিয়ে চানকারপুল মোড়ে চলে যাই। সেখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর আমাদের সাথে সংঘর্ষ হয়। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি লাবিব আহসান আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি ছাত্র সংবাদের বিশেষ আয়োজন লাল জুলাই। আমাদের সঙ্গে আজকে জুলাই আগস্টের স্মৃতিচারণ করবার জন্য দুজন বিশিষ্ট অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সদ্য নির্বাচিত সভাপতি জনাব রেজাউল করিম শাকিল ভাই। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা, জুলাই যিনি চোখ হারিয়েছেন, আমাদের প্রিয় ভাই সাইফ আরিফিন রাহাত ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ছাত্র সমাজের স্টুডিওতে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমরা একটু শাকিল ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আপনি গত বছর যখন জুলাইয়ের আন্দোলন চলছিল, সেই সময় আপনি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি দায়িত্ব পালন করছিলেন। তা আপনি তো আন্দোলনের মাঠেই ছিলেন, আসলে আপনি কোথায় আন্দোলনে দায়িত্ব পালন করছিলেন? আচ্ছা, আন্দোলনে আমার কানেক্টিভিটি মূলত 2018 সালে প্রথম যখন কোটা আন্দোলন শুরু হয়, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে ছিলাম। তো সে থেকে আন্দোলনের সাথে আগে থেকে এক ধরনের কানেক্টিভিটি ছিল আমাদের। পরবর্তীতে যখন 2024-এর জুলাইতে 18 সালের পরিপত্র বাতিল করা হয়, তখন আবার নতুন করে আন্দোলন যখন দানা বাঁধে, তো শুরু থেকেই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেখানে আমি ছিলাম। শুরু থেকেই সফট কর্মসূচি যেগুলো ছিল, তারপর শাহবাগ কেন্দ্রিক, এরপর বাংলা ব্লকেড, এই কর্মসূচিগুলোতে স্বতন্ত্রভাবেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। সাংগঠনিকভাবে মূলত 15 জুলাই থেকে আমরা অংশগ্রহণ করি। সেই সময় আপনি তো বাংলাদেশের একটা বড় ছাত্র সংগঠনের একটা মহানগরী শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন এবং আন্দোলনে নিশ্চয়ই আপনাকে ডিরেকশন দিচ্ছিল আপনার নেতৃবৃন্দ। কারা কারা আসলে আপনাকে ডিরেকশন দিচ্ছিল? কাদের নির্দেশনায় আপনি কাজ করছিলেন মাঠে? আমরা যদি একটু 14 জুলাই রাত থেকে বলি, 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে তাদেরকে কটূক্তি করে। তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান খুব ভাইরাল হয় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো আমি ওই সময়টাতে আমি ছিলাম উত্তরায় ছিলাম। যখন এই স্লোগান দেওয়া হচ্ছিল, এটা দেখে আমি তাৎক্ষণিক ক্যাম্পাসে আসি। তো রাতের মধ্যে আমাদের মাঝে আলাপ হচ্ছিল যে এরকম একটা স্লোগানের পর নিশ্চয়ই ছাত্রলীগ বসে থাকবে না। এর মধ্যে আবার ওবায়দুল কাদের হুমকি দেয় যে যারা রাজাকার স্লোগান দিয়েছে তাদেরকে ছাত্রলীগে দেখে নেবে। তো 14 জুলাই রাতেই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমরা 15 জুলাই ছাত্রলীগ যদি হামলা করে সেক্ষেত্রে আমরা মাঠে থাকব। তো 15 জুলাই আমাদের মহানগর উত্তর থেকে কয়েকশো শিবিরের কর্মী এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে থাকি। সেখানে আমাদের পূর্বের যে আশঙ্কা, সে আশঙ্কা মোতাবেক ছাত্রলীগ আমাদের উপর হামলা করে। সেখানে ব্যাপক একটা রক্তপাত হয়, বিশেষ করে মেয়েদেরকে প্রচণ্ডভাবে পিটানো হয়, তাদের রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়ায় পড়ে। ওই সময়টাতে মূলত আমরা সাংগঠনিকভাবেই আমাদের ডিরেকশন দেন মূলত সিবগাতুল্লাহ ভাই। দিনের বেলা যখন এই আক্রমণটা হয়, তখন আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয় যে আমরা রাতের বেলা যদি ছাত্রলীগ আবারও শিক্ষার্থীদের উপর হামলা করে, তাহলে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্রলীগের সে হামলাটা প্রতিহত করব। সেই হিসেবে আমরা 15 জুলাই সন্ধ্যা থেকেই আমাদের কয়েকশো কর্মী নিয়ে আমরা কাঁটাবন মোড়ে এবং শাহবাগ মোড়ে, এর মাঝামাঝি যে জায়গাটা, বঙ্গবন্ধু হলের পেছনের জায়গাটা, সেই জায়গাটাতে আমরা অবস্থান করতে থাকি যে ছাত্রলীগ যদি আবারও শিক্ষার্থীদের গায়ে হাত তোলে,
তাহলে আমরা ক্যাম্পাসে ঢুকবো এবং ছাত্রলীগকে আমরা মোকাবেলা করব। তো আমরা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করি। তো এদিক থেকে আমাদের আর ঢোকার প্রয়োজন হয় নাই। তখন আমাদেরকে আবার ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমরা সেদিনের জন্য বাসায় ফিরে যাব এবং পরদিন 16 জুলাই শহীদ মিনারে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আবার আসবো। তো মূলত প্রথম ইনস্ট্রাকশনটা এইভাবে আসে। তারপর তখন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ছিল সেই গ্রুপগুলোতে এগুলো নিয়ে প্রতিনিয়ত আলাপ হতো, আবার শর্ট নোটিসে ইনস্ট্যান্ট মিটিং হইতো। 16 জুলাই যথারীতি আমরা আসি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসে আমাদের অবস্থান ছিল মূলত শহীদ মিনারে। তো শহীদ মিনার থেকে আমরা খবর পাই যে চানকারপুল মোড় দিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন এদিক থেকে অ্যাটাক করবে। এটা শোনার সাথে সাথে আমরা আমাদের সাথে 30-40 জনের মতো লোকজন নিয়ে চানকারপুল মোড়ে চলে যাই। সেখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর আমাদের সাথে সংঘর্ষ হয়। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে 30-40 জন ছিল আমাদের মহানগর উত্তরের, আর মহানগর পূর্বের কিছু ভাইয়েরা ছিলেন। মূলত আমরা এই সাকুল্যে 40-45 জনের মতো মানুষ, আর ওদিকে প্রায় 1000 খানিক লোকজন। তারা দিনভর সংঘর্ষ চলে, আমাদেরকে গুলি করতেছে, তারপর ককটেল মারতেছে, ইট পাটকেল তো আছেই। আমরা শুধু ইট পাটকেল দিয়ে জবাব দিচ্ছিলাম। আমাদের পাশে প্রচুর আমাদের লোকজন আহত হয়। আমি নিজেও আহত হই সেদিন 16 জুলাই। সেদিন মূলত আবু সাইদরা শহীদ হয়। জি। তো 16 জুলাই এই ঘটনার পর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কফিন মিছিল। সেখানে যথারীতি আমাদেরকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয় যে আমরা সেখানে থাকব। 17 জুলাই আবার হচ্ছে হলগুলো বন্ধ করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। তখন আমাদেরকে পরিপূর্ণভাবে মহানগরীর যত ম্যান পাওয়ার আছে সবাইকে নিয়ে ক্যাম্পাসে আসার জন্য বলা হয়। তো আমরা 17 জুলাই কফিন মিছিলে আসি এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কেন্দ্র থেকে ডিরেকশন ছিল। হ্যাঁ, কেন্দ্র থেকে ডিরেকশন ছিল। কেন্দ্র থেকে ডিরেকশন ছিল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ভাইরা আমাদের কাছে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে হেল্প চাইছেন যে আমরা যেন ইউনিভার্সিটিতে আসি, ভাইরা যদি বিপদে পড়েন তাহলে আমরা যেন হেল্প করি। তো সেই হিসাবে আমি নিজেও যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি তো আগে থেকেই ইনভলভ ছিলাম এখানে। আমাদের ভাইরা আসেন এবং সেই দিন পুলিশ হচ্ছে ব্যাপক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলো করে এবং ছাত্রলীগের হাতে আমাদের 8-10 জনের মতো একদম সিরিয়াসলি ইনজুর্ড হয় 17 জুলাই। 17 জুলাই সন্ধ্যায় কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা করা হয় তখন জোন ভিত্তিক স্পট ভাগ করা হয় যে আমরা কে কোথায় আন্দোলন করব। তো আমাদের মেইন স্পট ছিল উত্তরা বিএনএস, তারপর হচ্ছে রামপুরা ব্রিজ, যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে জায়গাটা, তারপর হচ্ছে মহাখালী তেজগাঁও এরিয়া, নাবিস্কো এই এরিয়াটাতে, আর হচ্ছে তিতুমির কলেজের সামনের এই এরিয়াটাতে। তো এই কয়েকটা স্পটে আমরা নিজেরা ভাগ করে নেই যে আমরা কে কোথায় থাকব। এক জায়গায় মহানগর সভাপতি থাকবেন, এক জায়গায় সেক্রেটারির নেতৃত্বে একটা গ্রুপ থাকবে। তো আমি ছিলাম 18 জুলাই মহাখালী এরিয়াতে। সেখান থেকেই বিস্তারিত খোঁজ খবর নেওয়া। আমাদেরকে ফ্লাইওভারের উপর থেকে গুলি করা হচ্ছিল পুলিশ, ছাত্রলীগের লোকজন। আবার উত্তরায় আমাদের যারা ছিলেন মহানগর সভাপতি সহ উত্তরার ভাইরা, সেখানে বিএনএস সেন্টারের ওখানে একটা ব্যাপক মেসাকার হয় এবং আমাদের প্রায় 1 শতাধিক ভাইয়েরা সেখানে আহত হন ওই দিন 18 জুলাই শুধু। আমাদের উত্তরা পশ্চিম থানার একটা থানারই 20 জনের উপর আহত হয়। তো এই সিরিয়াস বিষয়ের পর আসলে সেদিন বিকেলবেলায় যখন নেট বন্ধ করে দেওয়া হয় সবাই ডিসকানেক্টেড হয়ে পড়ি। তো সেদিন বিকেলবেলায় সিবগাতুল্লাহ ভাই আমাকে ফোন দেন যে আমি যেন ভাইয়ের সাথে ইমিডিয়েটলি দেখা করি। বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। জি, তৎকালীন সাহিত্য সম্পাদক ছিলেন। তো 18 জুলাই বিকেলবেলা সিবগাতুল্লাহ ভাইয়ের সাথে আমি দেখা করি মগবাজারে। মগবাজার থেকে ভাই এবং আমি একটি বাইকে করে আমরা প্রথমে যাই হচ্ছে ফার্মগেট, সেখান থেকে মোহাম্মদপুর, সেখান থেকে মিরপুর, এভাবে আমরা পুরো ঢাকা একটা চক্কর দিই এবং আন্দোলন কোথায় কি অবস্থা সরাসরি দেখার জন্য, কারণ অলরেডি ইন্টারনেট অফ হয়ে গেছে, আমরা আর কোনো তথ্য পাচ্ছিলাম না। এর মাঝে আমাদের আমিরি জামাতের সাথে একটা মিটিং ছিল। আনফর্চুনেটলি মিটিংয়ে যে আমরা আমিরি জামাতকে পাই না, মিটিং স্থগিত করতে হয়। এইভাবে মূলত আন্দোলনের সাথে পুরোপুরিভাবে আমি সম্পৃক্ত হয়ে পড়ি। 18 জুলাই যখন নেট অফ হয়ে যায় তখন আমার আর মহানগর উত্তরে কামব্যাক করার সুযোগ ছিল না, কারণ আমাদের ভাইয়েরা আসলে কে কোথায় আছেন, কে কী অবস্থায় আছেন, যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে শুনতে পারলেও তাদের আর আপডেট নেওয়ার সুযোগ ছিল না। তো আমি মগবাজারেই ছিলাম মূলত ওই সময়টায়। মগবাজার আমার এক আত্মীয়ের বাসায়, সেখানে থেকে প্রত্যেক দিন সকালবেলা সিবগাতুল্লাহ ভাই আমাকে ডেকে নিতেন
সেখান থেকে আমাদের আমাদের কেন্দ্রের একটা বাসা ছিল, কেন্দ্রের একটা বিভাগের একটা বাসায়, সেখানে বসে সাদিক কাইম ভাই, এস এম ফরহাদ ভাই, সিবগাতুল্লাহ ভাই, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক ভাইরা সহ বসে সেখানে বিস্তারিত প্ল্যানিং করা হতো, 9 দফা আপডেট করা হতো সেখানে। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনাকে করে রাখি যে আপনারা যে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে এবং আপনারা আপনাদের জনশক্তিদেরকে নিয়ে মাঠে সেটা এক্সিকিউট করার চেষ্টা করছেন, এই সময়ে কি আপনারা অন্যান্য ছাত্র সংগঠন, আপনাদের যারা ভ্রাতৃপ্রতিম বলে আপনারা বলে থাকেন, তাদের সঙ্গে কি আপনাদের কোনো সমন্বয় হয়েছিল কিনা, বা অন্যান্য যারা এখন সমন্বয়ক আমরা দেখি তাদের কারোর সঙ্গে সমন্বয় হয়েছিল কিনা? সমন্বয়কদের সাথে যারা প্রথম সারির সমন্বয়ক যারা, তাদের প্রত্যেকের সাথে আমাদের সমন্বয় ওই সময়টাতে হয়েছে 18 জুলাইয়ের আগ পর্যন্ত। 18 জুলাই বিকেল বেলায় ততক্ষণে মোবাইল নেট অলরেডি অফ হয়ে গেছে, ওয়াইফাই নেট চলছিল। সেই সময় সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে এস এম ফরহাদ ভাই কথা বলেন। জি। তো ফোন খুব ডিস্টার্ব করতেছিল, মানে কথা বোঝা যাচ্ছিল না। ওই সময়টা আব্দুল কাদেরকে আমরা ঢাকার বাইরে একটা সেফ জায়গায় নিয়ে যাই, কারণ আদার্স সমন্বয়ক যারা ছিল, আসিফ, নাহিদ, হাসনাত, তাদের কাউকে কানেক্ট করা যাচ্ছিল না। আচ্ছা। সো আব্দুল কাদেরের সাথেই মূলত আমাদের সমন্বয়টা সেই সময় হচ্ছিল। আব্দুল কাদেরকে আমাদের ঢাকার বাইরের একটা সাংগঠনিক বাসায়, সেখানে একটা বলতে পারেন সেফ হাউস, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অফলাইনে তার সাথে কানেক্টিভিটি মেনটেন করা হয়। তাকে যখন আমাদের যোগাযোগ করার প্রয়োজন হতো, আমরা আমাদের কোনো ভাইকে ফোন দিতাম, সেই ভাই আব্দুল কাদেরকে জানাতো, সে বাসা থেকে বের হয়ে দূরে রাস্তায় কোথাও এসে কথা বলে আবার ফোন অফ করে আবার বাসায় যেত। জি। এভাবে মূলত ওই সময় 18 জুলাই থেকে 23-24 জুলাই পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাকআউটের যে 6 দিন, এই 6 দিন আমরা এইভাবেই আন্দোলন পরিচালনা করি। আচ্ছা শাকিল ভাই, আমরা আসবো আপনার কাছে, এবং যখন আসবো তখন আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনি কিভাবে আপনার চোখে আসলে 9 দফা কিভাবে 1 দফা হলো, আমরা সেটা জানতে চাইবো। আমরা একটু যেতে চাই আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা, জুলাইয়ে যিনি তার চোখ হারিয়েছেন, আমাদের সাইফ আরেফিন রাহাত ভাই। আপনার অভিজ্ঞতা জানতে চাই যে কোথায় কিভাবে আসলে আপনি আপনার সবচেয়ে মূল্যবান, শরীরের একটি মূল্যবান অঙ্গ, চোখ হারালেন এই আন্দোলনে। শুরুতেই সবকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আমি আহত হই মূলত 18 তারিখে, 18 জুলাই। এর আগের দিন 17 জুলাই ঢাবির ভিসি চত্বরে গায়েবান জানাজার নামাজ ও কফির মিছিল ছিল, সেটা তো আমি শরিক ছিলাম। সেই দিনও কিছুটা আহত হই, এতটা মেসিভ ইনজোর ছিল না। টিয়ার শেলের কারণে বেশ অসুস্থ হয়ে পড়ি, জ্বর চলে আসে, ঠান্ডা ছিল। তো সেই দিন রাতে আমরা একটা নিউজ পাই যে উত্তর আন্দোলনে ছাত্রলীগ হামলা করবে। আচ্ছা। তো তখন আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার মাদ্রাসার জুনিয়র, আমার ভার্সিটির ফ্রেন্ড, ভার্সিটির বড় ভাই, এরপর উত্তরাতে 18 আন্দোলনে যারা লিড দিয়েছিলেন তাদের সাথে কানেক্ট করা শুরু করি। তো তখন ভাইরা বলেন যে তোমরা ক্লাসে যাও না, তোমরা সেখানে গিয়ে পুলিশের সাথে কথা বলিও। কিন্তু 18 জুলাই যখন 10টার দিকে আমরা বিএনএ সেন্টারে উপস্থিত হই, তখন অলরেডি দেখি মিল্লাতের ছাত্রদের উপর পুলিশ হামলা করে দিয়েছে। আমরা নেমেই দৌড় দিয়ে সামনে চলে যাই। ধাপাটা চলছিল, একদিকে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, শটগান, আর এদিকে আমাদের হাতে ব্যারিকেড, টিন, পাথর ছাড়া কিছু নাই। এরকম ধাপাটা চলছে। আমার পরিচিত অনেকজন, আমার বন্ধু, আমার সিনিয়র ভাই, জুনিয়র, বেশ কয়েকজন আহত হয়েছে। তখন পর্যন্ত আমার কিছু হয়নি। উত্তরের কোথায়? এটা উত্তরের আজমপুরে। আজমপুরে পূর্ব থানার সামনে। জি। 12টা থেকে 1টার দিকে টিয়ার শেলের কারণে সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তখন আজমপুরে আগুন জ্বলছে, গাড়ি পোড়ানো হয়েছে। পুলিশ ততক্ষণে থানার ভিতরে গিয়ে আরেকবার প্রিপারেশন নিচ্ছে হামলা করার। তো সবাই দূরে, আমি তখন পিছন থেকে এসে দেখি যে ময়দান ফাঁকা, পুলিশ ভিতরে প্রিপারেশন নিচ্ছে। জি। তখন আমি জোরে জোরে ডাকতে থাকি যে আসলে আমরা থানা ঘেরাও করি। তখন আমার কাছে মনে হচ্ছে যে থানা ঘেরাও একটা ভালো অপশন হতে পারে। এক ভাই এসে বলল যে ভাই চলুন আপনি আমি আগাই। তোমরা লাল ব্যারিকেড নিয়ে থানার সামনে অবস্থান নিই। আমাদের দুজনকে দেখে আশেপাশে যে ভাইরা ছিলেন তারা আস্তে আস্তে আগাচ্ছেন। আমরা অবস্থান নিচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে পুলিশ আমাকে গুলি করে, একেবারে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে। আমার তখন মাথাটা ঝাঁকি দিয়ে উঠে, সব কিছু ব্ল্যাঙ্ক দেখছিলাম,
মুখে হাত দিয়ে তখন বুঝতে পারি যে রক্ত বেরোচ্ছে। ওই সময় কয়েকজন ভাই এসে আমাকে রেস্কিউ করে। তখন আমি মনে হচ্ছিল যে আমার ডান হাত ভেঙে গেছে, আর যেহেতু কিছু দেখছিলাম না, তো আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো শহীদ হয়ে যাব। এই না, আমি আপনার ওই ভিডিওটা দেখেছি এবং খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য। আপনি আসলে মানে কখন ফিল করলেন যে আপনার চোখে গুলি লেগে গেছে? আসলে সত্য বলতে আমার তখন বিশ্বাস হচ্ছিল না যে আমার চোখে গুলি লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো গুলিটা আমার মাথায় লাগছে, আচ্ছা, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। আমি ডান চোখ একটু খুলতে পারছিলাম, কারণ আমাকে যখন রেস্কিউ করা হয় তখন শুরুর দিকে আমি হাঁটছিলাম। জি জি। এর কিছুক্ষণ পরে আমাকে তারা কোলে নেয়। যখন আমি আর হাঁটতে পারতেছিলাম না, আমার হাত যখন অবশ্যই আসছিল, তখন তারা আমাকে কোলে নেয়। তো হসপিটালে যখন যাই তখন পর্যন্ত আমার মানে দুই চোখ আমি বন্ধ রেখেছিলাম। তো মাঝখানে ডাক্তার চোখ খুলে বলল যে চোখে স্প্লিন্টার লেগেছে। আচ্ছা আচ্ছা। তখন বুঝতে পারি যে আসলে আমার চোখে লেগেছে গুলিটা। স্টিল নাও আপনার চোখের সিচুয়েশন কি আসলে আপনি দেখতে পান? বাম চোখটা শহীদ, ডান চোখে এখন আগে থেকে ভালো দেখি। শুরুতে খুবই ঝাপসা দেখতাম, আলহামদুলিল্লাহ এখন ডান চোখে ভালো দেখি। আচ্ছা, আপনি তো ওই সময় মাঠে ছিলেন এবং আহত হয়েছেন খুব মারাত্মকভাবে। আপনি সেখানে নিশ্চয়ই ছাত্র সংগঠনগুলোর ভূমিকাও আপনি দেখেছেন। আপনি স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিলেন নাকি কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করেছিল, ইন্সপায়ার করেছিল সেখানে যাওয়ার ব্যাপারে? একটু আগে ভাই বলছিলেন যে রাজু ভাস্কর্যের দিকে জি আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নৃশংসভাবে হামলা চালায়। এর ভিতরে আমরা কয়েকটা ছবি দেখেছি ফেসবুকে, যে একটা আপু হাতে একটা কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তার চশমা থেকে পুরা রক্ত, মুখ পুরো রক্ত ভরে গেছে। আসলে এই ছবিটা আমাদের বোনদেরকে আহত করে, এটা আমাদের আসলে সহ্য হয় নাই। জি জি। এটা ছিল আমাদের ট্রিগার হওয়ার একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ যদি বলি, যেটা আমাদেরকে আর ঘরে মানে বসে থাকতে দেয় নাই, সেটা হচ্ছে আমাদের আবু সাইদ ভাই, জি। ওয়াসিম ভাই, শান্ত ভাইদের শাহাদত। এটা আমাদেরকে আর ঘরে বসতে দেয় নাই। তো এটা ছিল আমাদের ইনফ্লুয়েন্স হওয়ার একটা কারণ। কিন্তু উত্তরাকে একটা গ্রাম বলা হয়। গ্রাম বলা হয় কারণ হচ্ছে সবাই একে অপরের সাথে খুব কানেক্টেড। জি তো এই আমরা যখন জানতে পারি যে ছাত্রলীগ হামলা করবে, তখন আমাদের ভিতরে কানেকশন শুরু হয়েছে। আমরা একে অপরকে বলি যে চল আমরা আন্দোলনে যাই, হ্যাঁ হামলা করবে, আমরা প্রস্তুতি নিই, এরকম আর কি হচ্ছিল। মানে একসাথে ফ্রেন্ড সার্কেল, সিনিয়র জুনিয়র, এরকম পরিচিত ভাই। এর ভিতরে ছাত্র সংগঠন আছে, এই পরিচিতদের ভিতরে ফ্রেন্ড সার্কেলের ভিতরে শিবিরের আছে, ছাত্র দলের আছে। আচ্ছা আমরা সবাই একসাথে আর কি মূলত আন্দোলনটা করি। আচ্ছা, আমরা আসবো আবার আপনার কাছে রাহাত ভাই। আমরা শাকিল ভাইয়ের কাছে একটা আসতে চাই। আপনার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে একটা পর্যায়ে আন্দোলন 9 দফা থেকে এক দফায় মুভ করে, টার্ন করে। এই যে টার্ন করার দৃশ্যটা, ব্যাপারটা, এটি আসলে আপনি কিভাবে দেখেছেন? কখন 9 দফা এক দফা হয়ে গেল? আসলে আমি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনার সাথে কানেক্টেড ছিলাম। জি তো 9 দফার গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমরা যখন 9 দফা দিচ্ছিলাম তখন কেউ কেউ আবার 8 দফা দিচ্ছিল। তখন 9 দফাকে টিকিয়ে রাখা, ছাত্র জনতার দফা যে 9 দফা এটা এস্টাবলিশ করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আবার 9 দফা মিডিয়াগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, জি। তারা প্রতিদিন এটা ছাপবে কিনা, মিডিয়াতে সেটা অফিসিয়াল বিবৃতি আকারে যাবে কিনা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। যদি বলি আমাদের 21 বা 22 জুলাই একটা মিডিয়ার একজন এক্সিকিউটিভ এডিটর উনি আমাকে বলেন, আমি যখন ওনার কাছে বিবৃতির কপি নিয়ে যাই, প্রিন্টেড কপি নিয়ে ওনার অফিসে যাই, তো উনি আমাকে বলেন যে আমরা যেন ওনাদেরকে আর ফোন না দিই বা মেসেজ না পাঠাই। কেন? কারণ হচ্ছে সরকার থেকে আমাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে যে কারা বিবৃতি দিচ্ছে, তারা কারা, তাদের ফোন নাম্বার, তাদের লোকেশন। তো এটা আমাদেরকে খুবই অবাক করে যে সরকার তো চাইলে আমাদেরকে ট্রেস করতে পারে, জি তাহলে মিডিয়াগুলোকে চাপ দিচ্ছে কেন? তো ওই সময়টায় আমরা মেসেজ পাঠানো বন্ধ করে, মেসেজগুলো মেইনলি সাদিক ভাইয়ের ফোন থেকে যেত, ফরহাদ ভাইয়ের ফোন থেকে যেত, আমরা হার্ড কপি পত্রিকা অফিসে দিয়ে আসা শুরু করি। তো ওই সময় একদিন হচ্ছে আমাদের মধ্যে নিজেরা কথা বলছিলাম সিবগা ভাই সহ, যে আমরা যদি পত্রিকাগুলো বিবৃতি না ছাপাই তাহলে আমরা কি করব। তো তখন আমরা পরামর্শ করি যে আমরা প্রয়োজনে আমরা কয়েক হাজার কপি বা কয়েক লক্ষ কপি লিফলেট আকারে ছাপিয়ে আমাদের ঢাকায় যতগুলো শাখা আছে, আমাদের যত ম্যান পাওয়ার আছে, সবাইকে দিয়ে লিফলেটগুলো আমরা বিলি করবো ঢাকা শহরে। তো সৌভাগ্যক্রমে ওই দিনও বিবৃতি ছাপা হয়, যার কারণে আমাদের আর ওটা করা লাগে না। তার মধ্যে আব্দুল কাদের ছিল ঢাকার বাইরে, তাকে
আমরা তার একটা বক্তব্য রেকর্ড করি। বক্তব্য রেকর্ড করে সেইটা হচ্ছে যে মোবাইলের মেমোরি কার্ডে ভরে ঢাকার বাইরে থেকে একজন ভাই অনেক ঝড়ঝাপটা পার হয়ে আমরা শাহবাগের একটা বাসায় ছিলাম, শাহবাগের কাছে, জি সেখানে নিয়ে আসেন। সেখান থেকে আমরা ওই মেমোরি কার্ডটা আমাদের ল্যাপটপে নিয়ে আমরা প্রায় 15-20টা হচ্ছে পেন ড্রাইভে ভরে আমরা মিডিয়াগুলোতে দিয়ে আসি, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায়, যে একজন সমন্বয়কের বক্তব্য, সে দেশবাসীর কাছে যেই আহ্বান জানাচ্ছে, এইটা একটা ভিডিও বক্তব্য এবং এটার আমাদের কাছে মনে হচ্ছে এটা বেশ গ্রান্টেড হবে। তো ওই সময়কার একটা ঘটনা খুবই মানে এখনো আমার মনে পড়লে খুবই আশ্চর্য লাগে। আমি এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ছিলেন মাহাদি ভাই, উনি সহ আমরা যাচ্ছিলাম, আমাদের দুজনের পকেট ভর্তি হচ্ছে পেন ড্রাইভ, আব্দুল কাদেরের বক্তব্য এর মধ্যে আছে। তো আমরা ফার্মগেট এরিয়াতে ছিলাম তখন, আমি বাইক চালাচ্ছিলাম। তো আমি খেয়াল করি যে দূর থেকে পুলিশ আমাদেরকে টার্গেট করছে। পুলিশ টার্গেট করার পর আমি ভাইকে বলি যে ভাই, ওরা তো আমাদেরকে টার্গেট করেছে, আমরা কি করব? তো ভাই বললো যে জোরে টানো। আচ্ছা। তো আমি বাইক সাথে সাথে ঘুরে জোরে টানা শুরু করি। পুলিশও তার যে জিপ গাড়ি যেটা, সেটাতে প্রাইভেট কার, এটাতে সর্বোচ্চ জোরে আমাদেরকে ধাওয়া করা শুরু করে। তো ওই সময়টা আমরা ধাওয়া খেতে খেতে এসে কারণ বাজারের ভিতরে ঢুকে যাই, কাঁচা বাজারের ভিতরে। সেখানে বাইকটা এক জায়গায় রেখে মানুষের ভিড়ের মধ্যে, তখন রাস্তায় প্রচুর মানুষ, সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসছে তখন। তো ওই সময়টা এইভাবে পরে পুলিশ এসে আমাদেরকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে আর না পেয়ে পরে চলে গেছে। ওই সময় এরকম অনেকগুলো ঘটনা, যে 9 দফাকে বাঁচায় রাখা, যখন মেসেজে আর 9 দফা পাঠানো যাবে না এরকম আশঙ্কা তৈরি হলো, তখন ভিডিও বক্তব্য দেওয়া, এইভাবে মূলত 24শে জুলাই পর্যন্ত আমরা 9 দফা বারংবার আপডেটেড করা, তারপরে এগুলো প্রচার করা, মিডিয়ার কাছে পৌঁছানো, সাংবাদিকদের সাথে কানেক্টিভিটি, এই বিষয়গুলো এইভাবে করা হয়। এর মধ্যে আমাদের সাথে নতুন করে আব্দুল হান্নান মাসুদ, 3-4 দিন পর আব্দুল হান্নান মাসুদের সাথে আমাদের কানেকশন হয়। আব্দুল হান্নান মাসুদ তখন তার সাথে যোগাযোগ হওয়ার পর কোনো দিন আব্দুল হান্নান মাসুদের নামে বিবৃতি যাচ্ছে, কোনো দিন আব্দুল কাদের নামে বিবৃতি যাচ্ছে, এইভাবে যাচ্ছিল। ততদিনে হচ্ছে আসিফ এবং নাহিদকে ডিবিতে নিয়ে যাওয়া হয়, 6 জন সমন্বয়ককে ডিবিতে নিয়ে যাওয়া হয়। যখন সরকার ঘোষণা দেয় যে 93% মেধা এবং 7% কোটা, এই ঘোষণার মাধ্যমে সমন্বয়কদেরকে জোর করে তাদের কাছ থেকে যে বিবৃতি আদায় করা হয়, তখন আমাদের মাঝে আশঙ্কার তৈরি হয় যে আন্দোলন বোধহয় এখানে শেষ হয়ে যেতে পারে। তখন কয়েকটা সিগনিফিকেন্ট ঘটনা, যেমন একটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক নামধারী ব্যক্তিত্ব, যারা একটা সংবাদ সম্মেলন করে যারা ঘোষণা দেয় যে আমাদের দাবি ছিল কোটা সংস্কার, আমরা সেটা পেয়েছি, আমরা এখন আর আন্দোলনে নাই। সিমিলারলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটে। তখন আমরা পাল্টা একটা কথা বলা শুরু করি যে সমন্বয়কদেরকে গান পয়েন্টে রেখে তাদের কাছ থেকে জোরপূর্বক এই বিবৃতি নেওয়া হয়েছে। মূলত তারা স্বতঃস্ফূর্তভাবে বা উইলিংলি তারা এই বিবৃতি দেয়নি। তো আমাদের এই কথাটা মানে বাংলাদেশের মানুষ সহজেই অ্যাকসেপ্ট করে এবং মানুষ আবারও নতুন উদ্দীপনায় যে সমন্বয়কদেরকে গান পয়েন্টে রেখে বিবৃতি আদায় করা হচ্ছে, এটা মানুষকে আরও বেশি ট্রিগার্ড করে, মানুষ আরও বেশি আন্দোলনে আসার জন্য উৎসাহিত হয়। তো ওই সময়টায় দৃশ্যমান কোনো কর্মসূচি পালন করাটা খুব কঠিন ছিল। তখন আমাদেরকে বলা হয় যে আমরা যেন উত্তরায় অথবা বাড্ডায় যে কোনো একটা স্পটে যেন অন্তত একটা মিছিল করতে পারি, যে মিছিলটা সারা দেশের মানুষকে উৎসাহিত করবে। তখন আমরা বাড্ডায় একটা মিছিল করি, খুব বেশি লোক হয় না, 50-60 জনের মতো, ছাত্র শিবিরের 50-60 জন নিয়ে একটা মিছিল করি, সেটা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং সারা দেশের মানুষ জানতে পারে যে তখনও ঢাকায় আন্দোলন হচ্ছে এবং আন্দোলনকারীরা মাঠে আছে। তো এর মধ্যে ডিবি কার্যালয় থেকে আসিফ নাহিদদেরকে তাদেরকে ছাড়া হয়। তাদেরকে ছাড়ার আগ পর্যন্ত 18 জুলাই থেকে 28 জুলাই এই 10 দিন পুরোপুরিভাবে আসলে আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচি ঠিক করা, এটা সমন্বয় করা আব্দুল কাদেরের সাথে, আব্দুল হান্নান মাসুদের সাথে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, এই 3 জন তারা উত্তরা কুয়েত মেট্রো হসপিটালে একটা সংবাদ সম্মেলন করবে। সেখানে আন্তর্জাতিক মিডিয়া, দেশীয় মিডিয়া সবাইকে আমরা আগেভাগে ইনফর্ম করি। কিন্তু যখন সংবাদ সম্মেলন করবে এর আগেই প্রশাসনের লোকেরা, এজেন্সির লোকেরা এসে হসপিটাল ঘেরাও দিয়ে ফেলে। তখন সাদিক ভাই আমাকে ফোন দেয় যে সমন্বয়করা ওখানে তারা আটকা পড়েছে, তাদেরকে বের করতে হবে।
তাদেরকে সেফলি এখান থেকে এক্সিট দিতে হবে এবং নিরাপদে কোথাও রাখতে হবে। তো আমরা বনশ্রীতে একটা বাসা ঠিক করি তাদের জন্য, তুলনামূলক একটা সেফ বাসা। কিন্তু হসপিটাল থেকে কিভাবে বের করব, এটা তো আসলে খুব কঠিন কাজ। তো আমাদের উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, পাশে আছে দক্ষিণখান থানা, আবার আমাদের স্কুল বিভাগ আছে, মহানগরীর উত্তরা স্কুল বিভাগ। সবগুলো থানার সকল লোকজনকে আমরা কুয়েত মৈত্রী হসপিটালের সামনে জড়ো করি, যে প্রয়োজনে প্রশাসনের সাথে আমরা, এজেন্সির সাথে আমরা ঝামেলা করে হলেও আমরা এই 3 জন সমন্বয়ককে আমরা নিরাপদ রাখবো এবং তাদেরকে আমরা নিরাপদ। ডিরেকশন কাদের পক্ষ থেকে ছিল? এটা পুরোটাই সাদিক ভাইয়ের পক্ষ থেকে ছিল। আচ্ছা, মানে উনি ফুললি আমার সাথে প্রায় 2 ঘন্টা ধরে কানেক্টেড, প্রত্যেক মুহূর্তে আপডেট নিচ্ছেন যে কি অবস্থা। তখন আমার মেডিকেলে আমার যে সকল বন্ধুরা আছেন বা আমার নেটওয়ার্কিংয়ের মধ্যে যত পরিচিত মানুষজন আছেন, ডাক্তার আছেন, যারা, সবাইকে আমি নক করি যে আমরা এই বিপদে পড়ছি, আমাদেরকে আপনারা কিছু ডাক্তারদের অ্যাপ্রন দেন, কিংবা হসপিটালের কর্মচারী কিংবা যে কোনো পরিচয় হোক, এদেরকে আমরা হসপিটাল থেকে বের করতে চাই। তো কোনোভাবেই ডাক্তাররা রাজি হচ্ছিল না, হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করতে রাজি হয় না। তো একটা পর্যায়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে বোধহয় পুলিশ হসপিটালের ভিতরে ঢুকেই তাদেরকে গ্রেফতার করবে। তখন আমরা যেটা করি, আমরা কয়েকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। সাদিক ভাইয়ের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, আমরা মহানগর উত্তর থেকে একটা করে, আরেকটা অ্যাম্বুলেন্স ছিল দূরে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে বের করি হসপিটাল থেকে। এটা পুলিশের লোকেরা দূর থেকে দেখে। তো একাধিক অ্যাম্বুলেন্স রাখার কারণ ছিল, যদি একটা অ্যাম্বুলেন্সে ঝামেলা হয় তাহলে যেন দ্রুত আরেকটা অ্যাম্বুলেন্সে শিফট করা যায়। তো আমরা যখন অ্যাম্বুলেন্স থেকে তাদেরকে বের করি, তখন এজেন্সির লোকেরা পেছন থেকে ফলো করা শুরু করে। তো আমরা উত্তরা কুয়েত মৈত্রী হসপিটাল থেকে বের করে তাদেরকে এয়ারপোর্ট পার হয়ে, খিলক্ষেত পার হয়ে, তারা তখন যমুনা ফিউচার পার্কের সামনে, বসুন্ধরার এদিকে। ওই সময়টায় আমি সাদিক ভাইকে বলি যে ভাই, এখনও বনশ্রী অনেক দূর, মাঝপথে কোনো একটা অঘটন ঘটতে পারে, আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। তখন সাদিক ভাই এম্বাসিতে যোগাযোগ করে, মানে গাড়ি তো, অ্যাম্বুলেন্স ততক্ষণে নতুন বাজার যে দূতাবাসগুলো আছে সেখানে পৌঁছে গেছে এবং তার একটা এম্বাসির সামনে দাঁড়ানো। তখন উনি এম্বাসিতে নক করেন যে আমাদের সমন্বয়করা এই বিপদে পড়েছে, আমরা আপনাদের কাছে এখানে আশ্রয় চাই। তখন এম্বাসি খুব অদ্ভুত একটা উত্তর দেয় যে দিস ইজ নট এ হলিউড মুভি, এভাবে ওনারা রিপ্লাই দেয়। সাদিক ভাই খুবই ডেসপারেট ছিলেন, উনি বারবার তাদেরকে প্রেশারাইজ করতে থাকেন এবং একটা পর্যায়ে তারা সাদিক ভাইয়ের সাথে জুলকারনাইন সায়েরের যোগাযোগ করাই দেন। জুলকারনাইন সায়ের আবার আরেকজন নারী সাংবাদিকের সাথে ভাইকে কানেক্ট করাই দেন। তার মাধ্যমে পরবর্তীতে একজন কূটনীতিক বা একজন মেজরের বাসায় তাদেরকে একটা সেফ হাউসে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো এম্বাসির সামনে থাকার কারণে এজেন্সির লোকেরা তাদেরকে গ্রেফতার করতে পারে না। তো এইভাবে 28শে জুলাই পর্যন্ত নানানভাবে। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন থেকে যায়, এই যে আপনারা সমন্বয়কদের জন্য এত রিস্ক নিচ্ছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকেই এই ঝুঁকিগুলো নেওয়া হচ্ছে, এই স্টেপগুলো নেওয়া হচ্ছে, এটা কি সমন্বয়করা জানতেন যে এটা ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে? অবভিয়াসলি জানতেন, জানবেন না কেন? আর এই সমন্বয়করা তো আমাদের সাথে শুধু জুলাই কেন্দ্রিক, তাদের সাথে আমাদের কানেক্টিভিটি না। আচ্ছা, সেই 23 সাল থেকে, পার্সোনালি 23 সাল থেকে অনেকের সাথে, অনেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের পদ পদবী সহ সকল পরিচয় জানতেন। ক্যাম্পাস কেন্দ্রিক যতগুলো মুভমেন্ট ছিল, ক্যাম্পাস কেন্দ্রিক তো শুধু কোটা মুভমেন্ট না, অনেক মুভমেন্ট, যে কোনো মুভমেন্টে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তাদেরকে হেল্প করতাম, কোয়ালিশন হতো। সো না চেনার প্রশ্নই আসে না। এটা আসলে অনেক আগে থেকে 18 সালের যে কোটা আন্দোলন, সেখানেও ছাত্র শিবির পরিচয় আমরা যেতাম। তৎকালীন কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে ডাকসুর ভিপি হন নুরুল হক নূর, তিনি আমাদেরকে ছাত্র শিবিরের ম্যান পাওয়ার হিসেবে চিনতেন। সো না চেনার কোনো প্রশ্নই নেই আসলে এখানে। আচ্ছা শাকিল ভাই, আসবো আবার আপনার কাছে। আমরা রাহাত ভাইয়ের কাছে একটা আসতে চাই যে আপনি আন্দোলনের মাঠে চোখ হারালেন, এরপরে আসলে কি হলো? আপনি যে স্ট্রাগলিং পিরিয়ডটা পার করলেন, এই সময়টাতে আপনার ফ্যামিলি আপনাকে কীভাবে সাপোর্ট দিয়েছে? আন্দোলনে যারা ছিল স্টেক হোল্ডার বলে যারা দাবি করছে, তারা কিভাবে সাপোর্ট দিয়েছে? স্টিল নাও আপনাকে গভর্নমেন্টের পক্ষ থেকে কী ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে? যদি এখানে সাপোর্টের কথা বলি, হ্যাঁ এটা সত্য যে আহত হওয়ার পরে খুবই টাফ একটা সিচুয়েশন যায় আমার উপর। আমাকে যখন আগারগাঁওয়ের চক্ষু প্রযুক্তি হসপিটালে নেওয়া হয়, সেখানে ওটি চলা অবস্থায় ডাক্তার আমার মাথায় বাড়ি পর্যন্ত মারে। তাদের ডাক্তারদের ট্রিট করার বই ভালো ছিল না, এরকম মনে হচ্ছিল যে তারা খুবই বিরক্ত আমাদের ট্রিটমেন্ট করার জন্য।
পরের দিন বললো যে ডাইরেক্ট এই স্টাইলে বলতেছে যে শুনে বাম চোখ শেষ, ডান চোখ নিয়ে ভাবেন, যান পরে আসেন, এই স্টাইলে বলছে। তো এক্স্যাক্টলি এটার কারণ কি আসলে? তাদের ফ্রিতে ট্রিটমেন্ট করা লাগতেছে, আবার সরকারি প্রতিষ্ঠান, আচ্ছা আচ্ছা। অনেকগুলো ইস্যু এখানে আছে। কিন্তু আমরা তো মানে আমাদের ইনজুর যত মেসি হোক না কেন, আমরা তো চাই যে ডাক্তাররা আমাদেরকে বেটার ওয়েতে ট্রিট করুক, কিন্তু আমরা তাদের থেকে বেটার ওয়েতে ট্রিট পাইনি। পরে সেখানে দেখলাম আমার পরিচিত প্রায় 3-4 জন ভাই এসেছেন। আমি আগে তানজিল উম্মাতে ছিলাম, সে মাদ্রাসার সাবেক বড় ভাই এসেছেন, তার সাথে উত্তর পশ্চিম থানার সভাপতি এসেছেন। তারা আমাকে সেখান থেকে ধানমন্ডি ইবনে সিনাতে শিফট করে। আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ছাত্র শিবিরের ভাইরাই। ছাত্র শিবির ভাই, প্লাস সেই সাথে হচ্ছে আমার মাদ্রাসার বড় ভাই। আচ্ছা আচ্ছা। আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল কল্যাণপুর ইবনে সিনাতে, কিন্তু সেখানে শুনলাম যে হসপিটালের বাইরে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সবাই একসাথে ঘেরাও দিয়ে আছে। আচ্ছা। তো আমাকে সেখান থেকে না নিয়ে আমাকে নিয়ে গেল হচ্ছে ধানমন্ডি শঙ্করের যে ইবনে সিনাটা, সেখানে। আলহামদুলিল্লাহ ইবনে সিনা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়, ইবনে সিনা আমাকে যথেষ্ট আমার টেক কেয়ার করে। পরবর্তীতে শুনলাম ইবনে সিনার যে বিলটা উত্তর পশ্চিম থানা জামাত ইসলামী থেকে এটা পরিশোধ করা হয়। আচ্ছা আচ্ছা। আমি তাদের প্রতি ঋণী। সেখানে থাকা অবস্থায় আম্মুর রেগুলার কল আসতো, অনেক কল আসতো। আমি আম্মুর পাশে থাকতাম, আমি শুনতাম যে কান্না করছে। আমি খুব অবাক হইতাম যে মানুষের কষ্টে সর্বোচ্চ দোয়া করে, কান্না কিভাবে করে যারা আমার সাথে ইমোশনালি কানেক্ট না, আমি যাদের সাথে ইমোশনালি কানেক্ট না। এই জিনিসটাকে আমাকে ভীষণভাবে নাড়া দিত। কান্না করছে কারা? তারা হচ্ছে আম্মুর কলিগ, আমার ফ্রেন্ডরা, আমরা পরিচিত যারা প্রতিবেশীরা আছে, এরা। আচ্ছা। এরপর আমার স্যাররা, আমার ম্যাডামরা। এখন সাপোর্টের যদি বিষয় আসে, এখনও পর্যন্ত লিস্টে আমার নাম আসে নাই, তো সরকারিভাবে কোনো হেল্প পাওয়ার প্রশ্ন আসে না। জুলাই ফাউন্ডেশনকে অনেক প্রেশারাইজ করার পরে তাদের থেকে একটা হেল্প পাওয়া গেছে, কিন্তু আমরা জানি জুলাই ফাউন্ডেশন সরকারি উদ্যোগে বানানো হয়েছে, কিন্তু তাদের মত কথা হচ্ছে এটা প্রাইভেট প্রতিষ্ঠান। এটা দ্বারা কীভাবে বলে এটা জানি না, তারা এটা এখনও ক্লিয়ার করেনি। তো তাদের থেকে সামান্য কিছু হেল্প পাওয়া গেছে। আমার পরিবারের আশা ছিল যে থাইল্যান্ডে গিয়ে একটা আমরা লাস্ট চেষ্টাটা করব। এটার জন্য জুলাই ফাউন্ডেশনকে প্রেশারাইজ করা হয়, ভাইরা নিজেরাই প্রেশারাইজ করেন, কিন্তু তাদের থেকেও শেষ মুহূর্তে কোনো ধরনের হেল্প পাওয়া যায়নি। পরবর্তীতে ভাইরা, আমি যতটুকু শুনছি, সেন্ট্রালের ফান্ড থেকে কালেকশন করে হচ্ছে যে আমাকে থাইল্যান্ডে নিয়ে যায়। মহানগর উত্তরের যিনি অর্থ সম্পাদক, ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল ফান্ড, জি, মহানগর উত্তরের যিনি অর্থ সম্পাদক তাহমিদ হুসাইফা ভাই, তিনি হচ্ছেন আমার মাদ্রাসার বড় ভাই ছিলেন আর কি, তার সাথে আমার ছোটবেলা থেকে পরিচয়। তো ভাই আমাকে বড় ভাইয়ের মতো করে আর কি নিয়ে যান, নিয়ে আসেন, এই সাপোর্টটা আমি পাই আর কি। এটা ছাড়াও আমার ভার্সিটি, মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া হয়। আমার এক অ্যালামনাই ভাই যিনি প্রবাসে থাকেন, তিনি আমাকে হেল্প করেন। এই অনেক জায়গা থেকে হেল্প পাই আর কি, কিন্তু সরকার থেকে আসলে তেমন হেল্প পাইনি আমি। আচ্ছা শাকিল ভাই, রাহাত ভাই বলছিলেন জুলাই ফাউন্ডেশনের অবহেলার কথা। আপনার আসলে অভিজ্ঞতা কি? এই আহতদের ব্যাপারে কখনো যোগাযোগ করেছিলেন কিনা তাদের সঙ্গে? কেন তাদের এই ব্যর্থতা? রাহাতের বিষয়টা হচ্ছে, রাহাতের সাথে আমি অনেক আগে থেকে পরিচিত। রাহাতের যখন অ্যাডমিশন পিরিয়ড, ওই সময়টাতে ওর সাথে আমার ওকে কয়েকদিন গাইড করার সুযোগ হয়। তো সে যেদিন আহত হয় সেদিনই আমি শুনতে পাই যে রাহাত, তার চোখে সে গুলিবিদ্ধ। তো হসপিটালে যাওয়ার সুযোগ ছিল না আমাদের। হসপিটালে আমি যেতে চাইলেও রাহাতের আম্মু আমাকে নিষেধ করে যে হসপিটালে আসলে, তখন পর্যন্ত এরকম কয়েকটা নিউজ আমাদের কানে আসে যে আহত একজনকে দেখতে যে গ্রেফতার হয়েছে এরকম লোকজন। আচ্ছা আচ্ছা। তো এই আশঙ্কা থেকে, যেহেতু আমরা খুবই ক্রিটিক্যাল কিছু কাজ করছিলাম, একই সাথে সাংবাদিকদেরকে মেনটেন করা, 9 দফা, তো ওই সময় গ্রেফতার হওয়াটা আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে একটা সুইসাইডাল ডিসিশন হবে। যার কারণে ওর আম্মু আমাকে পরামর্শ দেয় যে তোমরা হসপিটালে না আসো, এমনি যোগাযোগ রাখলেই হবে। যার কারণে হসপিটালে আর যাওয়ার সুযোগ হয় না। 36শে জুলাই পরবর্তী সময়ে রাহাতের আপডেট যখন আমরা নিই, তখন ডাক্তাররা বলেন যে তাকে যদি দেশের বাইরে কোথাও উন্নত ট্রিটমেন্টের জন্য নেওয়া যায়, তাহলে হয়তো বা তার চোখের একটা মিনিমাম একটা পসিবিলিটি থাকবে তার ভীষণ ফিরে আসার। তো আমরা তখন প্রথম হচ্ছে ভিসার জন্য যোগাযোগ করি, কিন্তু সেখানে আমরা খুবই হতাশ হই, আমাদেরকে কোনোভাবে হেল্প করে না। পরে আমরা নানান মাধ্যমে অনেক ঊর্ধ্বতন পর্যায় থেকে চাপ দিয়ে প্রেশারাইজ করে থাইল্যান্ডের ভিসা করানো হয়,
জুলাই ফাউন্ডেশনে বারংবার যোগাযোগ করার পরেও, নানানভাবে প্রেশার দেওয়ার পরেও সেখান থেকে কোনো রকম সহায়তা আসে নাই। আমরা থাইল্যান্ডের একটা হসপিটাল থেকে এস্টিমেট একটা খরচ হিসাব করি, প্রায় 20 থেকে 25 লাখ টাকার মতো লাগে। জি জুলাই ফাউন্ডেশন আমরা এই হিসাবটা পাঠাই, কিন্তু তাদের গড়িমসিতে একদিকে আমাদের ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস, প্রায় 2 মাস পার হয়ে গেছে। জি আরেক দিক থেকে জুলাই ফাউন্ডেশন আমাদেরকে মাঝামাঝি একটা অবস্থায় ঝুলে রাখছে। তো তখন আমরা সাংগঠনিকভাবে আমাদের কিছু পরিচিত মানুষ, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে যে আমরা এই বিষয়টাতে আমরা এক ধরনের ফান্ড কালেকশন করি। জি ফান্ড কালেকশন করে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে বাইরে পাঠাই। এটা হচ্ছে জাস্ট একটা বিষয়। আর এর বাইরে জুলাই ফাউন্ডেশনে অনেকগুলো আমাদের দিক থেকে রেকমেন্ডেশন বা এরকম অনেকগুলো প্রপোজাল দেওয়া হয়েছে, যেখানে জুলাই আহত যারা ছিল এরকম ম্যাক্সিমাম বিষয়গুলোতে আমরা খুবই হতাশ হয়েছি। এখানে জুলাই ফাউন্ডেশন যেভাবে রেসপন্স করার কথা বা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে এই ফাউন্ডেশন করা হয়েছে, এটা সেভাবে আসলে কোনো রেসপন্স। এই সমন্বয়হীনতার কারণ কি বলে আপনি মনে করেন? এখন সমন্বয়হীনতার কারণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অদক্ষতা, পাশাপাশি তাদের আন্তরিকতাটাও, আমরা এই আন্তরিকতার অভাবটাও খুবই আমরা লক্ষ্য করেছি। এই ফাউন্ডেশনের নেতৃত্বেই তো একজন শহীদের ভাই আছেন, তাহলে ফাউন্ডেশনের যখন এই অবস্থা যে মানুষজন আসছে, এরকমও আমাদের কাছে মানে এই বিষয়গুলো বলতে খুবই আমি বিব্রত হই যে জুলাই ফাউন্ডেশনে একজন রাহাতের মতো একজন চোখ হারানো জুলাই গাজী ফাউন্ডেশনে যে টানা 8-10 দিন ধরে ঘুরতেছে, তাকে ইভেন পরিচালকের রুম পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তাকে বাইরে বসার জন্য চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি। তো এখন এইগুলো কোনোভাবেই আসলে ব্যাখ্যা করার মতো না আসলে, যে এগুলো এইসব ঘটনার দায় নিয়ে পরবর্তীতে জুলাই ফাউন্ডেশনের প্রধান ছিল সার্জিস আলম, জি সে জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন, এবং হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ এখনও সে এটার প্রধান নির্বাহী হিসেবে আছেন। তো জুলাই ফাউন্ডেশন খুব একটা কার্যকর কোনো কিছু হয়নি, আমরা এই বিষয়টা বলতে পারি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পরবর্তীতে খবর পেয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু জুলাই আহত মানুষদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো সেটা আমাদের জুলাই ফাউন্ডেশন কখনো আমাদেরকে রিকমেন্ড করে নাই যে আপনারা ওখানে যান, আচ্ছা আচ্ছা, ওখানে বেটার ট্রিটমেন্ট পাবেন। আমরা যখন রাহাতকে থাইল্যান্ড থেকে নিয়ে আসি দেশে, তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ডাক্তার আমাকে ফোন দিয়ে বলেন যে আমরা তো এরকম, তখন পর্যন্ত ওনারা 15-20 জনের মতো বাইরে পাঠাইছেন। জি তখন আমরা এটা জানতে পারি, কিন্তু এই বিষয়গুলোতে সরকারের দিক থেকে প্রচণ্ডভাবে সামঞ্জস্যহীনতা ছিল। আচ্ছা, এখানে যে জুলাই ফাউন্ডেশনের যে নিদারুণ ব্যর্থতা আমরা বলবো, এই ব্যর্থতার পাশাপাশি আপনি যে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং একটি শাখার সভাপতি হয়েছেন, আপনার সংগঠন আসলে বিগত 1 বছরে আহতদের জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি। আমরা যদি বলি আহতদের ক্ষেত্রে, আমাদের প্রায় 100-এর উপর আমাদের ছাত্র শিবিরেরই কর্মী 100 জনের উপর আহত হয়েছেন জি জুলাইতে। তাদের প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা, তারপর হসপিটাল বিল পেড করা, জি আমাদের 2 জনকে আমরা বাইরে পাঠাই ট্রিটমেন্টের জন্য। অনেককে এখনও রেগুলার তাদের চিকিৎসার খরচ, ডাক্তার দেখানো, ওষুধপত্রের খরচ, এই জিনিসগুলো আমরা জাস্ট ঢাকা মহানগর উত্তরের কথা বলছি। জি জি আর সারা দেশে প্রত্যেকটা শাখায় এভাবে ছাত্র শিবিরের যারা আহত হয়েছেন তারা, আবার আমাদের জানাশোনার মধ্যে যারা আছে যে সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজ না, এই ধরনের অনেক মানুষজনকে আমরা ব্যক্তিগতভাবে দেখা করে জি তাদের কাছে সাহায্য পৌঁছানোর ব্যবস্থা করেছি। জি শাকিল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেই চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্ন করব আমরা। 8 আগস্ট 2024 একটি বিরাট এক্সপেকটেশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করে এবং তাদের 1 বছর হতে চলেছে। আপনারা যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের আন্দোলনে মাঠে নেমেছিলেন এবং আমাদের সামনেই একজন জলজান্ত উদাহরণ, একজন ভাই তার চোখ হারিয়েছেন, আপনার কি মনে হয় যে প্রত্যাশা নিয়ে আপনারা আন্দোলনে নেমেছিলেন, যে প্রত্যাশা নিয়ে একটি গভর্নমেন্ট ফর্ম করেছে, যে প্রত্যাশা নিয়ে মানুষ মুক্তির জন্য রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেই প্রত্যাশা আসলে কতটুকু পূর্ণ হচ্ছে এই গভর্নমেন্টকে দিয়ে? 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম যখন
ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে রাজি করানোটা একটা বিরাট ব্যাপার ছিল। উনি শুরুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে মিলে যখন আমরা ওনাকে করি, এরপর যখন উনি দায়িত্ব নেন, ওই সময়টায় আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম। বিশেষ করে কয়েকটি বিষয়, যে বাংলাদেশের জুলাই আন্দোলনে যারা আহত তাদের যথাযথ পুনর্বাসন, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো। তো এই বিষয়টাতে যদি বলি, আমরা প্রচণ্ডভাবে হতাশ হয়েছি। সরকার এখন পর্যন্ত সকল আহত এবং গাজী ভাইদের, বোনদের তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই। তাদের প্রপার, যেমন রাহাত বলল, রাহাতের এখন পর্যন্ত যে সরকারি লিস্টে আহত হিসেবে তার নামটাই আসেনি। এটা তো অবশ্যই একটা বিরাট ব্যর্থতা। আবার বিচার কার্যক্রমের দিক থেকেও দৃশ্যমান কোনো কিছু এখন পর্যন্ত হয়নি, বরং খুব পপুলিস্ট কিছু কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। যেমন একদিন বা 2 দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, এটা লাইভ সম্প্রচার করা। এখন আমরা আসলে এই ধরনের, এটা একটা বেটার অ্যাপ্রোচ। তবে আমাদের কাছে মনে হয় যে বিচার কার্যক্রমটা মানুষ আসলে বিচার দেখতে চায়, 1-2 দিন লাইভ দেখতে চায় না। যে প্রধান যারা এইসব হত্যাকাণ্ডের, এই গণহত্যার যারা মূল প্ল্যানার যারা, তাদের দৃশ্যমান বিচার দেখতে চায়। সো এটা আমাদের আরেকটা হতাশার জায়গা। এর পাশাপাশি কিছু আশার জায়গা তো আছেই। প্রত্যাশা কিছুটা তো, সরকারকে পুরোপুরি ব্যর্থ তো বলা যাবে না, কিছুটা প্রত্যাশার জায়গা আছে। জুলাইয়ের পরে, জুলাইয়ের আগ পর্যন্ত দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনে যারা নির্যাতিত ছিল, তারা কথা বলার স্বাধীনতা পেয়েছে। আমরা নিজেদের পরিচয়ে, নিজেদের আইডেন্টিটি নিয়ে এই সমাজে প্রতিনিধিত্ব করতে পারছি, মানুষকে আমাদের কথাগুলো বলতে পারছি। এই যে কথা বলার স্বাধীনতা, মত দ্বিমতের স্বাধীনতা, রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করেও, একে অন্যের সাথে ডিবেট করেও আবার একসাথে একই মাঠে থাকার স্বাধীনতা, এই জিনিসটা তো আগে ছিল না। দেশটা তো আসলে শেখ হাসিনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছিল। এই জায়গাটা থেকে জুলাইয়ের আমাদের আসলে প্রাপ্তিটা একেবারে ফেলার মতো না, কম নয়। এবং সংস্কার কার্যক্রম যা চলছে, যদি নির্বাচনের আগে আগে পলিটিক্যাল যে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করা যায়, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে সরকারের এখন পর্যন্ত যে ব্যর্থতাগুলো আছে, সরকার এগুলো কাটায় উঠতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু, ফেয়ার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব একজন ছাত্রনেতা হিসেবে? আমরা আসলে সরকারের উপর আস্থা রাখতে চাই, প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কি লেভেল প্লেইং ফিল্ড আসলে আছে কিনা, এই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান, এবং আমরা আশঙ্কা করছি যে লেভেল প্লেইং ফিল্ডটা হয়তো বা এখানে ব্যাপক ষড়যন্ত্র হইতে পারে, নির্বাচন কেন্দ্রিক অনেক ভায়োলেন্স কিংবা এই ধরনের ব্যাপার ঘটতে পারে। ষড়যন্ত্রের আশঙ্কাটা কার পক্ষ থেকে করছেন? অবভিয়াসলি যারা জুলাইয়ের পরাজিত শক্তি, তাদের পক্ষ থেকেই। তারা নানান নামে, নানান ব্যানারে, নানান পক্ষে থেকে তারা আসতে পারেন। তো আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই। নির্বাচনের আগে আগে এটা নিশ্চিত করা, এটা শুধু সরকারের দায়িত্ব না, জুলাইয়ের সকল পক্ষগুলো যারা জুলাইতে নিজেদের দলীয় পরিচয় একপাশে রেখে তারা জুলাইতে আমরা একসাথে আন্দোলন করেছি, তাদেরকে এই বিষয়ে সদিচ্ছার পরিচয় দিতে হবে। যে সবাই যদি চায় যে একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তাহলে সরকারের জন্য এটা সহজ হবে। আচ্ছা আচ্ছা, জি, শাকিল ভাই খুব চমৎকার বলছিলেন। আমরা একটু রাহাত ভাইয়ের কাছে শুনতে চাই যে এই আন্দোলনে যারা মোস্ট প্রবাবলি যারা সর্বোচ্চটা হারিয়েছেন, তারা শহীদ হিসেবে তারা চলে গেছেন, এবং তাদের পরের স্থানে আপনারা যারা আপনাদের আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, শরীরের মূল্যবান গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন তারা। তো আপনার কি মনে হয় যে আপনি যে এত বড় একটা স্যাক্রিফাইস করলেন দেশের জন্য, আপনি কি সেই এক্সপেকটেশনের জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্রকে দেখতে পাচ্ছেন এই সরকারের অধীনে? কিছু কথা ভাইয়ের সাথে মিলবে হয়তো। এর আগে আমি একটা জিনিস একটু বলি। আমি আহত হওয়ার পরে, আমি যেদিন আহত হই, সেই রাত থেকে কন্টিনিউয়াসলি পুলিশ আমার বাসায় হামলা চালানোর চেষ্টা করেছে। কয়েকজন থেকে এরকম শোনা, প্রায় 10 গাড়ি পুলিশ আসতো আমার বাসায় আমাকে ধরার জন্য। বাসার দারোয়ানদেরকে জিজ্ঞেস করতো আমার ছবি দেখিয়ে যে এই ছেলেটা মুসল্লি কিনা।
এভাবে জিজ্ঞেস করতো। আমাকে না পেয়ে আমার স্যার এবং স্যারের ছেলেকে গ্রেফতার করা হয়। আমি ছোটোবেলায় যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার একটা গ্রুপের চ্যাট লিক হওয়ার কারণে ওই মাদ্রাসার কয়েকজন স্যারকে গ্রেফতার করা হয়, যেখানে চ্যাটটা ছিল আমাকে নিয়ে, আচ্ছা। যে আমাদের ছাত্ররা হতাহত হয়েছে তার জন্য দোয়া করেন। রাহাত কে, রাহাত কোথায় আছে, এটার জন্য আমার সাথে গ্রেফতার করা হয়, হেনস্থা করা হয়। আমি যখন ইবনে সিনাতে ভর্তি, তখন আমার আম্মু আব্বু নামাজ পড়ছিলেন। একটু আগে মেডিকেল অফিসার এসে আমাকে বললেন যে আপনি চাদরটা মাথার উপর দেন। তাই মাথার উপর দিয়েছিলাম। তো শব্দ পেলাম যে একজন রুমে আসছে, তাকে বলা হলো যে সে জ্বরের রোগী। আচ্ছা। তখন আমি বুঝতে পারলাম আমি তো জ্বরের রোগী না, তার মানে সে প্রশাসনের লোক ছিল, এজেন্সির লোক ছিল। কিছুদিন আগে রমজানে তারাবির সময়, যে সময় আমি মসজিদে সেই সময়টায় বাসার সামনে কয়েকজন আসে আমাকে খুঁজতে। আমাকে না পেয়ে পাশের বাসার 6 তলায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে, আমার কথা জিজ্ঞেস করে। তো আমরা এটা সন্দেহ করি যে এটা ছাত্রলীগের ছেলেরা হতে পারে। আমাকে হেনস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বিপ্লবের পরে এখনও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সব থেকে বড় বিষয়টা তো এইটা যে প্রশাসনের ভিতরে যারা আমাদেরকে হেনস্থা করেছে, যারা আমাদেরকে আহত করেছে, যারা আমাদের ভাইকে শহীদ করেছে, তাদের বিচারটা হচ্ছে না কেন? তাদেরকে শুধুমাত্র বদলি করা হচ্ছে, এটা তাদের বিচার? খুনের বদলে বিচার শুধুমাত্র বদলি। এখনও ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কোনো ধরনের বিচার দেখতে পাচ্ছি না। তারা হাসি মুখে ট্রাইব্যুনাল থেকে বের হচ্ছে, তারা ভিক্টোরি সাইন দেখাচ্ছে, তারা বলছে যে মুজিব আমাদেরকে সংগ্রাম করতে বলেছে। তারা এত প্রফুল্ল থাকে কিভাবে এরকম একটা ম্যাসাকার চালিয়ে? তাদের বিচার হচ্ছে না কেন? প্রথম বিষয় হচ্ছে এইটা, আমরা কেন নিরাপত্তাহীনতায় থাকবো? প্রশ্ন তাহলে কী করছে? সব থেকে বড় বিষয়টা এটাই আর কি। আমাদের লজিস্টিক সাপোর্ট কতটুকু দিল না দিল, এর থেকে বড় বিষয় হচ্ছে এটা যে গণহত্যার বিচার হয়েছে কিনা, আমরা যে সংস্কার চেয়েছি সেই সংস্কার কতটুকু বাস্তবায়িত হয়েছে। অনেক অনেক সমন্বয়কের ব্যাপারে দুর্নীতির এখন অভিযোগ আসে, এটা তো কাম্য না। এটা তো জুলের পরাজিত শক্তির কাছে পরাজয় হওয়ার মতো বিষয়। আমরা জুলেটাকে আসলে কতটুকু ওন করতে পেরেছি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। রাইট। এখানে একটা বিষয় ইনক্লুড, সেটা হচ্ছে যে ধর মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। জুলাইটা কি বিপ্লব, গণঅভ্যুত্থান, নাকি জুলাই আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে থেকে গেছে? আমরা যারা আহত হয়েছি আমাদেরকে আপনারা জুলাই যোদ্ধা বলেন, ভালোবেসে গাজী বলেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নামটা কি? এগুলো এখন কিছু আসে নাই। জুলাই ঘোষণাপত্র আসে নাই। জুলাই ঘোষণাপত্র কারা করছে, কিভাবে করছে, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তো এক্সপেকটেশনের জায়গায় অবশ্যই অনেক আমরা হার্ট হচ্ছে। তারপর আমরা আস্থা রাখতে চাই যে এই বিষয়গুলো ইনশাল্লাহ 5 আগস্টের আগে যাতে ক্লিয়ার হয়, এই আশাটা আমি রাখতে চাই। এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাটলিস্ট আমি সরকারকে এই আবেদনটা করতে চাই যে আমাদের এই দাবি দাওয়াগুলো, জুলাইয়ের যে আকাঙ্ক্ষাকে তারা যাতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে। আমরাও আপনার সঙ্গে কণ্ঠ মেলাতে চাই। আমরাও প্রত্যাশা করি যে আসছে 5 আগস্ট যে 1 বছর পূর্ণ হবে বিপ্লবের, এর মধ্যেই যেন আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূর্ণ হয়। এবং আমরা অনুরোধ করব ছাত্র সংবাদের দর্শকদের জন্য কিছু বলবেন কিনা। আমি ছাত্র সংবাদ বেশ কয়েকবার পড়েছি। ছাত্র সংবাদ একটা খোরাক বলা যায়। আমরা যারা রাজনৈতিক, ইতিহাস, দর্শন সচেতন, তাদের জন্য ছাত্র সংবাদ খুব বেটার একটা অপশন বললেও ভুল হবে, একটা উপজীব্য হৃদয়ের খোরাক। ছাত্র সংবাদের দর্শকদেরকে আসলে আমার নতুন করে বলার কিছু নেই। দোয়া ছাড়া অনেক কিছু আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজে আমার ব্যক্তি জায়গা থেকে দেশকে আরও বেশি সার্ভ করতে পারি। আমার স্যাক্রিফাইস যতটুকুই হোক না কেন, আমি যাতে ভবিষ্যতে আরও দেশের জন্য স্যাক্রিফাইস করতে পারি, এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। জি, আমরা আপনার জন্য সেই দোয়া অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমরা শাকিল ভাইয়ের কাছে আসতে চাই। শাকিল ভাই, ছাত্র সংবাদের দর্শক এবং পাঠকদের জন্য কিছু বলবেন কিনা? ছাত্র সংবাদের দর্শক এবং পাঠকদের জন্য আমার আহ্বান থাকবে যে আমরা জুলাইয়ে যে স্পিরিটের আলোকে মাঠে ছিলাম একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য, আমাদের জুলাইয়ের সেই স্পিরিটটা যেন আমরা হারাই না ফেলি। আমাদের সেই স্পিরিটটা বজায় থাকুক। আমাদের কাঁধে প্রায় 2000 শহীদের একটা বিরাট বড় বোঝা আমরা বহন করছি। আমাদের প্রায় 40,000-এর মতো আহত আছেন, প্রায় 1,000-এর উপরে যারা চোখ হারিয়েছেন। তো
এই মানুষগুলোর দায়, এই মানুষগুলোর ঋণ আমাদেরকে শোধ করতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ার যে বিশাল দায়িত্ব, সেই দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষজনকে, শুধু ছাত্র সংবাদের পাঠক বা দর্শক না, সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করব। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম শাকিল ভাই, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত ছিলেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা, জুলাই আন্দোলনে যিনি তার চোখ হারিয়েছেন, আমাদের প্রিয় ভাই সাইফ আরফিন রাহাত ভাই। আমরা অতিথিদের মতোই প্রত্যাশা করি যে জুলাই শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য আসেনি, জুলাই এসেছিল মানুষের মুক্তির জন্য, জুলাই এসেছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জুলাই এসেছিল মূলত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। যদি সেটি সম্ভব না হয় তাহলে জুলাইয়ের যে চেতনা সেটি চূড়ান্ত রূপে ব্যর্থ হবে। তাই আসুন শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা সকলে জুলাইকে সফল করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে আমরা সফল হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।